যেখান থেকে পরীক্ষাতে প্রচুর কোশ্চেন দেয়, এখান থেকে যে কোনো পরীক্ষাতে আমরা পার্লামেন্টে সেই জায়গাটা আজকে স্টার্ট করব এবং সেটা ধরে ধরে আমরা আলোচনা করব। তো আজকে আমরা পার্লামেন্টের যে পার্টটা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, খুব আস্তে আস্তে বোঝাচ্ছি, যারা একদম প্রথম ক্লাস করছিস তাদেরও বোঝার অসুবিধা হবে না, আমি এমন করে পড়াচ্ছি। আমাদের পার্লামেন্টে দুটো হাউস থাকে, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। এই দুটো হাউস, আপার হাউসকে বলি আমরা রাজ্যসভা, লোয়ার হাউসকে বলি লোকসভা। এই দুটো হাউসের যিনি প্রিজাইডিং অফিসার, এই দুটো হাউসের যিনি প্রিজাইডিং অফিসার তাদের নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। প্রিজাইডিং অফিসার অর্থাৎ যিনি সভার কাজ পরিচালনা করেন। প্রিজাইডিং অফিসার, এই আপার হাউসের যিনি প্রিজাইডিং অফিসার তাকে বলা হয় চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে যিনি কাজ করেন তাকে বলা হয় ডেপুটি চেয়ারম্যান। এবং এই চেয়ারম্যান সাধারণত হয়ে থাকেন আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট। আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট তিনি চেয়ারম্যান হয়ে থাকেন। রাজ্যসভায় যিনি সভার কাজ পরিচালনা করেন তাকে বলা হয় চেয়ারম্যান। ঠিক আছে, ঠিক একইভাবে লোয়ার হাউস বা লোকসভার ক্ষেত্রে যিনি মূল সভার কাজ পরিচালনা করেন, মূল যিনি প্রিজাইডিং অফিসার তাকে বলা হয় স্পিকার। এবং তার অনুপস্থিতিতে যিনি কাজ করেন তার নাম হচ্ছে ডেপুটি স্পিকার। স্পিকার, ডেপুটি স্পিকার। তাহলে রাজ্যসভার ক্ষেত্রে দেখলাম আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান। রাজ্যসভা লোকসভার ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি স্পিকার। যদি চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান দুজনেই অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা হাউসের ক্ষেত্রে প্যানেল অফ ভাইস চেয়ারপারসন লোকসভা এবং রাজ্যসভা দুজনের ক্ষেত্রেই থাকে। এই কারণে যদি তাহলে সভার কাজ পরিচালনা কে করবে? সভার কাজ পরিচালনা করবেন রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান, লোকসভার ক্ষেত্রে স্পিকার। ইনাদের অ্যাবসেন্সে কে করবেন? রাজ্যসভার ক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যান, লোকসভার ক্ষেত্রে ডেপুটি স্পিকার। যদি দুইজনই অ্যাবসেন্ট থাকেন তখন এই কাজটা করবেন প্যানেল অফ ভাইস চেয়ারপারসন। প্যানেল অফ ভাইস চেয়ারপারসন। আমরা যদি ছবি দেখি তাহলে ক্লিয়ার হবে জিনিসটা।
এই যে দেখতে পাচ্ছি আমরা, ইনি হচ্ছেন লোকসভার ক্ষেত্রে ওম বিড়লা, আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন আমাদের লোকসভার স্পিকার। ঠিক একইভাবে রাজ্যসভার ক্ষেত্রেও আমরা দেখতে পারি। এই যে জগদীপ ধনখড়, এর আগে ছিলেন ভেঙ্কাইয়া নাইডু। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি ডেপুটি চেয়ারম্যান দেখতে চাই, ডেপুটি চেয়ারম্যান হচ্ছেন আমাদের হরিবংশ নারায়ণ, ইনি ডেপুটি চেয়ারম্যান। ঠিক একইভাবে ডেপুটি চেয়ারম্যান অফ এই যে দেখতে পাচ্ছি ডেপুটি স্পিকার। তাহলে আমরা জাস্ট এই ছবিটা এই কারণে দেওয়া যে আমাদের মনে একটু ব্যাপারটা যা পড়ছে সেটা যদি আমাদের ভিজুয়াল এফেক্ট থাকে তাহলে অনেক ভালো হয়। যাই হোক, এনিওয়ে, তাহলে আজকে আমাদের আলোচনাটা শুরু করবো স্পিকার দিয়ে, স্পিকার অফ লোকসভা। আমরা শুরু করব স্পিকার অফ লোকসভা। স্যার বলছি যে স্পিকার অর ডেপুটি এন্ড ডেপুটি স্পিকার যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওদের ক্ষেত্রে স্যার প্যানেল অফ হাইস চেয়ারম্যান ইনক্লুড করবে না অন্য কেউ করবে? ভাইস চেয়ারম্যান না, অঙ্কিত, ভাইস চেয়ারম্যান ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইস চেয়ারপারসন। ভাইস চেয়ারপারসন, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভাইস চেয়ারপারসন, এটা উনি ঠিক করেন না, এটা হাউসে ঠিক করে যে কারা এই প্যানেলে থাকবে। দেখবি মাঝে মধ্যে তোরা যদি লোকসভা বা রাজ্যসভার এগুলো দেখিস, ওই সেশন গুলো যদি দেখিস, দেখবি আমাদের তৃণমূলের সুখেন্দু শেখর রায় তিনিও মাঝে মধ্যে চেয়ারে বসেন, বিকজ হি ইজ ইন দ্য প্যানেল অফ ভাইস চেয়ারপারসন। অর্থাৎ লোকসভার ক্ষেত্রে ধর 543টা সিট আছে, সবাই তো আর বসছে না, তখন কারা বসবে? স্পিকার, স্পিকারের অ্যাবসেন্সে ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকারের অ্যাবসেন্সে প্যানেল অফ ভাইস চেয়ারপারসনে যাদের যাদের নাম আছে তারা ক্রনোলজি অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী তারা বসবে। গট দ্য পয়েন্ট? মানে স্যার ওই হাউস সদস্য হতে হবে ওটার জন্য? ওটার জন্য কি বললি? যেখানে অ্যাবসেন্ট। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, বল। স্যার শুনলেন? হ্যাঁ বল, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল, আরেকবার বল। আমি বলছি যে স্যার ওই যখন ওনারা অ্যাবসেন্ট থাকবেন, যখন ভাইস চেয়ারপারসন যখন ওই সিটে বসছেন, তখন কি ওনাদেরকে মানে ওই হাউসের সদস্য হতে হয় কি? ডেফিনেটলি হাউসের সদস্য ছাড়া অন্য কেউ বসতে পারবে না তো। ভাইস চেয়ারপারসন মানে হি অর সি মাস্ট বি দ্য মেম্বার অফ দ্য হাউস, মাস্ট বি মেম্বার অফ দ্য হাউস, অন্য কেউ হবে না, বাইরের কেউ হবে না। আর প্যানেলটা কি মানে ওই পার্টি লোকেরা নিজেরাই তৈরি করে, মানে প্যানেলটা কিভাবে না ফর্ম না, হয়? প্যানেলটা অ্যাকচুয়ালি স্পিকারের ডাইরেকশনে হাউসের সিনিয়র পার্সন যারা সবাই মিলে ঠিক করা হয় সর্বসম্মতভাবে। কোনো পার্টি ঠিক করে না, এখানে হাউস ঠিক করে। এবং এখানে সমস্ত পার্টির সমস্ত রাজনৈতিক দলের মেম্বাররা এখানে থাকেন। ভাইস চেয়ারপারসন যে লিস্টটা থাকে সেখানে সবাই থাকে। হাউস এবং বলা যেতে পারে স্পিকার নিজে ডিসাইড করেন যে কারা কারা থাকবে। ঠিক আছে, ওকে।
স্পিকার স্যার আবার এখানে ভোট হয় নাকি স্যার? না, এখানে ভোট হয় না, এখানে ভোট হয় না। এবার আস্তে 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 প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে। স্পিকারের ক্ষেত্রে প্রথমে যেটা আমরা দেখব, স্পিকারের কি করে তার ইলেকশন হয়, ঠিক আছে, আর তার টেনিওর কতদিন, তার নির্বাচন কি করে হয় এবং তার মেয়াদ কতদিন। এখানে প্রথমে মনে রাখবে স্পিকার, স্পিকার বল দেখি কোন হাউসের প্রিসাইডিং অফিসার, লোকসভা না রাজ্যসভা? লোকসভা। লোকসভা স্যার। ভেরি গুড। স্পিকার will be elected, speaker will be elected, not selected, very important, but elected by the Lok Sabha, লোকসভায় ঠিক করে, from amongst its members, অর্থাৎ লোকসভার যতজন জয়ী মেম্বার, অর্থাৎ যতজন মেম্বার, তারাই ঠিক করবেন কে হবে স্পিকার। এবার এখানে তোদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার, যে এ দলের মানে যে দলের দেখা যাচ্ছে যে দলের মেজরিটি আছে সে দল থেকে তো স্যার স্পিকার হচ্ছে, সি দলের এরকম আছে। এবার দেখা যাচ্ছে, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে দলের মেজরিটি থাকে সেই দল থেকে সাধারণত স্পিকার নির্বাচিত হয়। কেন, এখানে মোদ্দা কথা যেটা বলে দেওয়া আছে সেই জায়গাটা আসছি আমরা। ইলেকশন হবে বাই সিম্পল মেজরিটি। এই প্রত্যেকটা মেজরিটি আমি আজকে পড়াবো, সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, স্পেশাল মেজরিটি, প্রত্যেকটা মেজরিটি পড়াবো। সিম্পল মেজরিটির মাধ্যমে, অর্থাৎ যতজন আছেন, সিম্পল মেজরিটি অর্থাৎ যতজন আছেন হাউসে, তার মধ্যে 50% প্লাস 1 যার দিকে যাবে তিনি হয়ে যাবেন স্পিকার অফ দ্য লোকসভা। এবং প্রথম কথা হচ্ছে টেনিওর। তাহলে আমার কথা, স্পিকারের ইলেকশন এটা কবে হয়? স্পিকার ইলেকশন কবে হয়? উত্তর হচ্ছে স্যার ফার্স্ট সেশন। ভেরি গুড, ফার্স্ট সেশন, ফার্স্ট সিটিং, মানে নতুন সরণ হবে তখন ফার্স্ট সিটিং অফ নিউ লোকসভা। নতুন ফার্স্ট সেটিং হবে সেদিনই হয়ে যাবে। যেদিন ফার্স্ট সিটিং হবে সেদিনই নির্বাচন হবে, ঠিক আছে। এবার যদি কোনো কারণে, ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে স্পিকার নির্বাচন কবে হবে? ফার্স্ট সিটিং অফ নিউ লোকসভা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, নতুন লোকসভা ফর্ম হলো, ফর্ম হওয়ার পর এই চেয়ারটাতে কে বসবেন? দিস ইজ দ্য কোশ্চেন। স্যার আগের প্রিসাইডিং অফিসারটা পোটেম স্পিকার, দ্য পোটেম স্পিকার। ভেরি গুড কোশ্চেন। এখানে ব্যাপারটা মন দিয়ে শোন, এই প্রশ্নের উত্তর দেব তার আগে স্পিকার সঙ্গে আরেকটু আলোচনা করি। স্পিকার নির্বাচন হবেন ফার্স্ট সিটিং অফ নিউ লোকসভা। তার মানে নিউ লোকসভা যখন ফর্ম হচ্ছে সেই সময় কিন্তু চেয়ারে উনি বসছেন না, চেয়ারে সেই সময় বসছেন কিছু কিছু জায়গায় মিসকমিউনিকেশন আছে, মিসকনসেপশন আছে, যে যিনি আর্লিয়ার লোকসভার যিনি স্পিকার ছিলেন তিনি দায়িত্বভার সামলাবেন। নো, দিস ইজ রং। কারণ এখানে স্পষ্ট করে বলা আছে
স্পিকারের লাইফ টাইম, স্পিকার remains in office, speaker remains in office during the life of Lok Sabha, during the life of Lok Sabha, অর্থাৎ লোকসভার যতটা লাইফ সেই পর্যন্ত তিনি থাকবেন। স্পিকার রিমেন্স ইন অফিস ডিউরিং দ্য লাইফ অফ লোকসভা, অর্থাৎ লোকসভার লাইফ যতদিন থাকবে ততদিন তিনি চেয়ারে থাকবেন। তার মানে যখনই আগের লোকসভা ডিসলভ হয়ে গেল, স্পিকার কিন্তু আর থাকতে পারলেন না। তাহলে নতুন লোকসভা যখন ফর্ম হবে, ন্যাচারালি এই সিটে বসবে কি? এই সিটে বসবে একজন, ঠিকই বলেছিস, এই সিটে সাধারণত যতজন মেম্বার এখানে নির্বাচিত হয়েছেন, সেই মেম্বারদের মধ্যে সব থেকে সিনিয়র মোস্ট যিনি, সব থেকে সিনিয়র মোস্ট মেম্বার যিনি, তিনি সভার কাজ পরিচালনা করবেন এবং ইনাকেই বলা হয় প্রোটেম স্পিকার। এবং এই প্রোটেম স্পিকারের প্রধান কাজ হলো ইলেকশন অফ স্পিকার। এই কাজ করার পর যে ইলেকশন হয়ে গেল স্যার, প্রোটেক্টিং স্পিকার কাজ শেষ হয়ে গেল। একদম ইলেকশন যেই হয়ে গেল, প্রোটেম স্পিকারের কাজ শেষ হয়ে গেল, নতুন স্পিকার বসলে প্রোটেম স্পিকারের কাজ শেষ। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু কোশ্চেন আমরা যদি বই খুঁটিয়ে পড়ি, বিশেষ করে লক্ষ্মীকান্ত যদি খুঁটিয়ে পড়িস, তো সমস্ত কোশ্চেনের আনসার তুই পেয়ে যাবে। স্যার, স্পিকার নমিনেশনের সময় কি একজনই থাকেন, না ওরা অনেকজনের মধ্যে একজনকে চুজ করে এরকম? বলছি। এবার একটা জিনিস বলে দিই, স্পিকারের ইলেকশন কবে হবে? ইলেকশন অফ স্পিকার কবে হবে, কোন ডেটে হবে, it is fixed by president. ফিক্সড বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ঠিক করে দেন যে এই দিন তোমাকে করতে হবে, তার মানে এই দিনই করতে হবে। স্যার, একজনের একটা কোশ্চেন ছিল, আগে নিয়ে নি। কোশ্চেন ছিল যে, বল দেখি কোশ্চেনটা বল আমাকে। প্লিজ ফিল ফ্রি টু আস্ক। হ্যাঁ, বলা যাক। স্যার এখানে প্রথমে আপনি বললেন যে ফার্স্ট সিটিং এই ওটা হবে, মানে ইলেক্ট হবে স্পিকার। আবার আপনি বলছেন যে একটা ডেট ফিক্স করবে, তো স্যার ওটা ফার্স্ট সিটিং এই হবে না ফার্স্ট সিটিং এর পরেও হতে পারে? ভেরি গুড কোশ্চেন। যখন মানে পার্লামেন্টে ভোট হওয়ার পর যে মেজরিটি পাবে, সে তো প্রথমে আপিল করবে প্রেসিডেন্টের কাছে, ওতে সবকিছু মেনটেন হবে, প্রেসিডেন্ট সেন্ট্রিক হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে কোনো তুই ল, হোয়াট ইজ কনস্টিটিউশন? কনস্টিটিউশন হচ্ছে মাদার ল বুক, ঠিক আছে? and parliament বা লোকসভা, what is this? This is ডেমোক্রেসির পীঠস্থান বলা হয়। তাহলে গণতন্ত্রের মন্দির, মসজিদ, গির্জা যাই বল, দ্যাট ইজ পার্লামেন্ট। এবার জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ করে তাদের মেম্বারদেরকে পাঠিয়েছেন। সুতরাং এবার যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট তাদেরকে সরকার গঠনের ডাক দেবেন। এবার প্রেসিডেন্ট যখন, আমরা কি বলেছিলাম, আমরা পার্লামেন্ট গঠনের সময় বলেছিলাম পার্লামেন্টের তিনটে পার্ট আছে, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। লোকসভা আর রাজ্যসভা।
তার মানে যখন লোকসভা নেই বা লোকসভা ফর্ম হয়েছে, রাজ্যসভা তো চিরস্থায়ী কক্ষ, এটা নিয়ে কোনো গল্পই নেই, লোকসভাটাকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব কার? প্রেসিডেন্টের। এই কারণে প্রেসিডেন্ট, লোকসভা ফর্ম হয়ে গেল, এবার হাউস তো চালাতে হবে, হাউসের প্রিসাইডিং অফিসার তো রাখতে হবে, ওই জন্য হাউসের প্রিসাইডিং অফিসার কবে হবে সে তিনি ঠিক করে দেন। এবার তিনি যে ডেটটা ঠিক করে দেন, ধর তিনি ডেট ঠিক করলেন 1/5/2024, তো নর্মালি ফার্স্ট সিটিংটাও সেই দিনই হয়। এটা একটা কোলাবোরেশন মেনটেন করার চেষ্টা করা হয়। এবার যদি কোনো কারণে 1/5/24 করা হলো, ঐক্যমতে আসা গেল না, সেটা 2 দিন 3 দিন 4 দিন সেটা হতে পারে, বাট এটা এমন করে মেনটেন করা হয় যাতে যেদিন প্রেসিডেন্ট বলেছেন সেই দিনেই যাতে প্রথম লোকসভাটা তৈরি হয় এবং সেই দিনেই যাতে স্পিকারটা ফর্ম হয়ে যায়। আর যদি কোনো কারণে সেটা না হয়, সেক্ষেত্রে যতদিন না হচ্ছে ততদিন প্রোটেম স্পিকার কাজটা চালিয়ে যাবে, যতদিন না নতুন স্পিকার নির্বাচিত হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, নো কনফিডেন্স মোশনটা যদি পাস হয়ে যায় তাহলে কি স্পিকার উনিই থাকবেন তারপরেও? এখন ওই জায়গায় আসেনি বাবা, যেতে দে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করিস না, একটু স্পিক ফাস্ট, বোঝাই ভালো করে, তারপর আসছি আমি সেই জায়গায়। তাহলে স্পিকার কতদিন লোকসভায় থাকবেন? যতদিন লোকসভার মেয়াদ ততদিন থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, লোকসভার যে টেনিওর, তার আগে কি তিনি তার পোস্ট ভ্যাকান্ট করতে পারেন? এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর এবার আমরা দেব পরের স্লাইডে। হ্যালো, হ্যাঁ বলো বলো। আমি ক্লাস নিয়ে ফোন করছি তোমাকে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে ফোন করছি। তাহলে কি কারণে ভ্যাকেন্ট হয় তার আগে কয়েকটা জিনিস স্পিকার সম্বন্ধে বলে দিই। স্পিকারের যে পজিশন, ঠিক আছে, ভালো একটা জিনিস বোঝায়, স্পিকারের পজিশনটা বলে দিই। আমাদের এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে স্পিকার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ঠিক আছে? এটা বলা হয় যে লোকসভার যে মেম্বাররা, ধর কেউ মালদা থেকে নির্বাচিত হয়েছেন, কেউ মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছেন, কেউ উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে নির্বাচিত হয়েছেন, তারা প্রত্যেকটা মেম্বার, এখানে বুঝতে পারবি মেম্বার এবং স্পিকারের মধ্যে তফাৎ কি, রিপ্রেজেন্টস ইন্ডিভিজুয়াল constituencies. স্পিকার মেম্বাররা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কনস্টিটুয়েন্সিকে রিপ্রেজেন্ট করেন, বাট স্পিকার কাকে রিপ্রেজেন্ট করেন বল দেখি? হোল অফ ইন্ডিয়া। লোকসভা, লোকসভাকে ফুল হাউসকে রিপ্রেজেন্ট করেন। হাউসটাকে রিপ্রেজেন্ট করবে, গোটা হাউসটাকে মেইনটেইন করছে স্যার, ফুল হাউস। একদম
হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ফুল হাউস। এই কারণে যেরকম স্যার আমাদের ওম বিড়লা তিনি রাজস্থানের কোটা থেকে পাস করেছেন, কিন্তু তিনি মানে রিপ্রেজেন্ট করছেন না ওখান থেকে, কিন্তু যখন হাউস অবশ্যই, অবশ্যই। মানে তখন থেকে শুনবো হাউস যেমন ছিল আমাদের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পশ্চিমের বিধায়ক। মানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে কি, স্পিকার নাম স্পিকার, বাট হি টক্স লিটল। কথা বলেন বেশি কি তিনি বলেন না, তিনি No, মেনটেন করার চেষ্টা করেন। বাট when he speaks he speaks for whole of the house. এবার এখানে এই জায়গাটা পড়তে গিয়ে ছোটবেলা থেকে আমার মনে একটা কোশ্চেন জেগে আছে, যেটা এখনো নিরসন হয়নি। সেটা হচ্ছে, মানলাম স্পিকার যখন বলেন তিনি ফুল হাউসের হয়ে বলেন, কিন্তু স্পিকার তিনি তো কোথাও কোনো একটা জায়গাটাকে রিপ্রেজেন্ট করছেন। অর্থাৎ তিনি যদি মেম্বার অফ পার্লামেন্ট না হতেন বা মেম্বার অফ লোকসভা না হতেন, হি ক্যানট বি দ্য স্পিকার। তাহলে তিনি যে জায়গাটাকে রিপ্রেজেন্ট করছেন সেই জায়গাটার হয়ে তিনি কখন বলেন, সেই জায়গার সমস্যার কথা তিনি কখন বলেন, মানে আদৌ বলেন কিনা? এটা আমার একটা ছোটবেলা থেকে কোশ্চেন, সেটা এখনো আমি কোথাও ঠিকঠাক আনসার খুঁজে পাইনি। যদি তোরা পাস এটা খুঁজতে পারিস। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। স্পিকারকে বলা হয় গার্জিয়ান অফ parliamentary democracy. Yes. He is the guardian of parliamentary democracy because সেই পার্লামেন্ট বা লোকসভা হচ্ছে ডেমোক্রেসির পীঠস্থান, সেখানকার তিনি গার্জিয়ান, সেখানকার অর্ডার, ল এন্ড অর্ডার মানে অপোজিশন আর রানিং পার্টি দুটাকে মেইনটেইন করছে। ঠিক ঠিক ঠিক। এবং আমাদের দেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, অর্থাৎ পদমর্যাদার দিক থেকে is next to only president, vice president and prime minister। পদমর্যাদার দিক থেকে তিনি এই তিনজনের ঠিক পরেই। তাহলে বোঝাই যাচ্ছে তার রোলটা, তার স্থানটা কতটা বেশি মর্যাদাপূর্ণ। এটা নিয়ে একটা ডিবেট বা বিতর্ক যাই বলি না কেন হয়েছিল, সেটা সাল হচ্ছে 2008-9 সালে। সেই সময় ইউপিএ গভর্নমেন্ট, স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি। এবং সেই 2009 সালে লেফট, বিশেষ করে সিপিআইএম, নিউক্লিয়ার ডিল চুক্তি হয়েছিল আমেরিকার সঙ্গে। এই কারণে সিপিআইএম ইউপিএ গভর্নমেন্টের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে দিয়েছিল। তো ন্যাচারালি পার্টির একটা হুইপ থাকে, অর্থাৎ যখন তুমি পার্টির সিম্বলে তুমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছো, তখন পার্টির হুইপ মেনে চলতে হবে। ঠিক আছে, এখানে এটা নিয়ে একটা 1986-এ ওই অ্যান্টি ডিফেকশন ল হয়েছিল, দল ত্যাগ বিরোধী আইন। অর্থাৎ যদি আমি দল ত্যাগ করি তাহলে কি আমার পদটা থাকবে না থাকবে না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। অনেকে বলছে থাকবে না, বিকজ তিনি কেবলমাত্র অর্থাৎ তিনি যখন কোনো একটা জায়গার এমপি নির্বাচিত হচ্ছেন, তিনি কেবলমাত্র সেই পার্টির
যে পার্টির সিম্বলে নির্বাচিত হয়েছেন সেখানকার এমপি না, তিনি সবার এমপি, দলমত নির্বিশেষে সবার এমপি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে সমর্থন করেছেন। যাই হোক, এটা নিয়ে প্রচন্ড বিতর্ক হয়েছিল এবং সিপিআইএম স্পিকার সোমনাথ চ্যাটার্জিকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনাকেও এই নিউক্লিয়ার ডিলের এগেনস্টে ভোট দিতে হবে। সোমনাথ চ্যাটার্জি বলবে আমি সেটা করতে পারবো না। কেন করতে পারবো না? সিপিএম বলে আপনি কি দলের সাংসদ নন? ইয়েস, আমি অবশ্যই দলের সাংসদ, বাট আই এম নাও দ্য স্পিকার অফ দ্য লোকসভা। স্পিকার অফ দ্য লোকসভা, ঠিক আছে। বাট স্পিকার তখনই ভোট দেবেন যখন কাস্টিং ভোটের গল্প থাকবে, অর্থাৎ পক্ষ বিপক্ষ সমান হয়ে গেছে, তখন তার ভোটটাই হয়ে যাবে নির্ণায়ক ভোট, তখন তিনি দিতে পারবেন। তো সিপিআইএম তো খুব মানে গঠনতন্ত্র মানে ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু সোমনাথ চ্যাটার্জিকে দল থেকে তারা বহিষ্কার করে দিয়েছে। এবং এই সোমনাথ চ্যাটার্জি ইনিও এতটাই পার্টি ভক্ত ছিলেন আর কি, এতটাই বামপন্থী মানসিকতার মানুষ ছিলেন যে তিনি কিন্তু কোনোদিনও অন্য পার্টিতে জয়েন করেননি এবং তিনি কোনোদিনও বামফ্রন্টে বা সিপিএম এ আসার জন্য তিনি অ্যাপ্লিকেশনও করেন। এটা একটা সেই জায়গাটা যদি পুরনো কোনো ইউটিউব ভিডিও পাস দেখে নিবি, বিকজ স্পিকার সোমনাথ চ্যাটার্জি তিনি বলেছিলেন আই এম দ্য গার্জিয়ান অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। সুতরাং আমি কোনো একটা যেটা দেশের পক্ষে ভালো বা মন্দ যাই হোক না কেন, তার পক্ষে বিপক্ষে এখন ভোট দিতে পারি না, এটা আমার চেয়ার আমাকে দিতে দেয় না, আমি কেবলমাত্র কাস্টিং ভোট দেব। এখন প্রশ্ন হচ্ছে যে স্পিকার তিনি কি তার ভোট দিতে পারেন না, ইন্ডিভিজুয়াল যে তার ভোটিং রাইট সেটাকে দিতে পারেন না, সেই জায়গায় আমরা আসছি। তাহলে আমরা স্পিকার সম্বন্ধে একটু জেনে নিলাম। এবার আমরা জানবো স্পিকারের ইলেকশন নিয়ে। সরি, ইলেকশন নিয়ে নয়, সেটা হচ্ছে ইলেকশন একটু পরে আসবো, যে কোন সময় তার পোস্ট তাকে ভ্যাকেন্ট করে দিতে হবে টাইমের আগে। তার টাইম কত? যতদিন লোকসভার টাইম ততদিন উনার টাইম। তিনি ভ্যাকেন্ট কখন করবেন? এখানে আমাদের সংবিধানে 1 নম্বর পয়েন্ট লেখা আছে, ইফ হি, যখন তিনি রিজাইন দিয়ে দিবেন। No. If he ceases to be member of Lok Sabha, অর্থাৎ লোকসভায় মেম্বার হওয়ার জন্য যা তার অধিকার, যা তার ক্রাইটেরিয়া সেটা যদি তার না থাকে, অর্থাৎ লোকসভায় মেম্বার হওয়ার জন্য কি কি তার কোয়ালিফিকেশন, এটা এর আগে আমরা পড়েছি মেম্বারদের কোয়ালিফিকেশন কি কি আছে, সেটার মধ্যে যদি কোনো একটা না থাকে তাহলে তাকে ভ্যাকেন্ট করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যদি তিনি ইন রাইটিং, ভার্বাল বললে হবে না, কিন্তু ইন রাইটিং রেজিগনেশন দেন। কাকে দেবেন রেজিগনেশন ইন রাইটিং? ডেপুটি স্পিকার। ভেরি গুড। প্রেসিডেন্ট নো, No, ডেপুটি ডেপুটি স্পিকার হবে। একদম। তিনি যদি ডেপুটি স্পিকারকে দেন তখন। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, if he removed by effective majority, if he removed by effective majority,
ঠিক আছে, এফেক্টিভ মেজরিটি পরে আমি আসছি। তাহলে ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা কর, এখানে একটা ছোট্ট পয়েন্ট এখানে অ্যাড করি। যদি তিনি রিমুভড হন, যদি তাকে রিমুভ করতে হয়, কোন মেজরিটি লাগবে? সিম্পল মেজরিটি স্যার, মানে না, boss. যেভাবে তিনি ইলেক্টেড হয়েছেন। নো নো বস, নো বস, অত সহজ নয়। ইফ হি রিমুভ বাই ইফেক্টিভ মেজরিটি, আর তিনি ইলেক্টেড কিভাবে হন? ইলেক্টেড বাই অ্যাবসলিউট মেজরিটি। তাহলে এখানে দুটো পয়েন্ট আমরা জানলাম, এইভাবে পড়তে হয় যে তিনি ইলেক্টেড হন বাই অ্যাবসলিউট মেজরিটি and he can be removed by effective majority। তাহলে এই যে কোনটা এফেক্টিভ, কোনটা অ্যাবসলিউট, কোনটা সিম্পল, কোনটা স্পেশাল, আমরা একটা ছোট্ট করে এখানে আমরা ভুলে যাব। এখন স্পিকার করছি, আমরা এখন মনে করব, আমরা এখন মেজরিটি কি সেটা আলোচনা করব। তো চারটা মেজরিটি প্রথমে আমি পড়ি, তারপর স্পিকারের কাছে আসছি আমরা। স্যার এই ক্লাসটা কি লাইভ হচ্ছে? লাইভ রেকর্ডিং? হ্যাঁ স্যার লাইভ দেখাচ্ছে, ক্লাসটা কি ইউটিউবে লাইভ হচ্ছে? স্যার লাইভ দেখাচ্ছি। ইউটিউবে লাইভ দেখাচ্ছে। স্যার এখনই শুরু হলো মনে হয়, কারণ এখনই নোটিফিকেশনটা আসলো। লাইভ শেয়ারিং অন ইউটিউব দেখাচ্ছে স্যার। হলে ভালো, মৃন্ময় বলতে পারবে। এনিওয়ে আমরা ক্লাস করতে থাকি আমরা। মৃন্ময়, না স্যার, এটা আমি লাইভ করিনি। লাইভ হচ্ছে কি এটা? হ্যাঁ, কেউ বোধহয় ক্লাসটা লাইভ করেছে live ইউটিউবে। একটা জয়েন দেখাচ্ছে এখানে, 5 জন অলরেডি জয়েন করে নিয়েছে। জয়েন বলে অপশন ঠিক আছে, এনিওয়ে তাহলে আমরা দেখতে পেলাম if he removed by effective majority and he can be elected by absolute majority। তাহলে মেজরিটি নিয়ে এখন একটু আমরা পড়ব। তাহলে মেজরিটি বাংলায় এটাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠতা। বলছিলাম এই লাইভ স্ট্রিমিং এর জন্য স্ক্রিনটা না অনেক ছোট ছোট লাগছে, আর এটা অপশনটা যাচ্ছেও না। এটাকে কি করে করা যাবে? তো স্ক্রিন ছোট ছোট লাগছে সবার? হ্যাঁ স্যার, নোটিফিকেশন শেডটা উপর থেকে নেমে আছে, ওটা সরছে না। এই হচ্ছে ওই তোদের এন্ড থেকে নাকি? ইউটিউবে এটা, হ্যাঁ এবার সরে গেছে। স্যার ওটা র্যান্ডমলি চলছে, মানে লাইভটা র্যান্ডম হচ্ছে। ওকে, ফরগেট ইট। আমরা মেজরিটির উপর একটু করি। মেজরিটি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। মেজরিটি হচ্ছে আমাদের চার ধরনের। নাম্বার 1, simple majority। simple majority, what is simple majority? সোজা কথা, যখন কি কেস হয়, যতজন মেম্বার
যতজন মেম্বার who are present and sitting, তো যতজন হাউসের মধ্যে আছেন, মোট কতজন তা নয়, কিন্তু যতজন হাউসের মধ্যে আছেন তাদের মধ্যে মোর দেন 50% ওয়ান হবে মোর দেন 50%, মানে অ্যাকচুয়ালি মোর দেন 50%, 50% প্লাস 1, এটা যেদিকে থাকবে সেটাকে আমরা সিম্পল মেজরিটি বলি। এটার আরো একটা নাম আছে, এটাকে সাধারণভাবে ফাংশনাল মেজরিটিও বলা হয়। ফাংশনাল মেজরিটি বা ওয়ার্কিং মেজরিটি, এটা হচ্ছে সিম্পল মেজরিটি। অর্থাৎ কোনোদিন হাউসে ধর 100 জন বসে আছে, তাহলে 51 জনের সমর্থন যেদিকে থাকবে 50% প্লাস 1, তাহলে সেই দিকেই তখন ব্যাপারটা গড়াবে। এবার আমরা ছোট্ট করে দেখে নিই, পরের পেজে চলে যাচ্ছি আমরা। কোথায় কোথায় এই সিম্পল মেজরিটি ইউজ করা হয়। 1 নম্বর হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে, ওই জন্য আলাদা করে আমি লিখে দিচ্ছি। অর্ডিনারি বিল, মানি বিল বা ফাইন্যান্সিয়াল বিল, এগুলোর ক্ষেত্রে সিম্পল মেজরিটি ইউজ করা হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নো কনফিডেন্স মোশন, adjournment motion, sincere motion, অথবা কনফিডেন্স মোশন। তাহলে কোন কোন মোশনের ক্ষেত্রে আমরা দেখে নিলাম, কোন কোন বিলের ক্ষেত্রে আমরা দেখে নিলাম। এছাড়া ভাইস প্রেসিডেন্ট, রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট, তার জন্য লোকসভাতে যে মেজরিটি পাস করতে হবে, দ্যাট ইজ অলসো সিম্পল মেজরিটি। এটা বলা আছে আর্টিকেল 67 এ। 4 নম্বর, রাজ্যসভাতে না, লোকসভাতে, নট রাজ্যসভা, লোকসভাতে ডিক্লেয়ারিং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। যেমনিতে তোর প্রশ্নের উত্তরে বলি, যদি ভাইস প্রেসিডেন্টকে সরাতে হয় তাহলে রাজ্যসভার ক্ষেত্রে প্রয়োজন হয় স্পেশাল মেজরিটি, স্পেশাল। বাট লোকসভার ক্ষেত্রে সিম্পল মেজরিটি, এটা মাথায় রাখতে হবে। লোকসভার ক্ষেত্রে কিন্তু সিম্পল মেজরিটি, বিকজ হি ইজ নট দ্য চেয়ারপারসন অফ দ্যাট হাউস। তারপর স্টেট এমার্জেন্সি,
তারপর ইলেকশন এই কটাই, ঠিক আছে। আর লাস্ট নম্বর পয়েন্টটা হচ্ছে, ধর আর্টিকেল 368 অনুযায়ী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা আবার স্টেট লেজিসলেচারে অর্থাৎ রাজ্য আইনসভাগুলোতে সেটাকে র্যাটিফাই করাতে হয়। সেক্ষেত্রেও কিন্তু রাজ্য আইনসভায় এটা সিম্পল মেজরিটি লাগে, রাজ্য আইনসভায় সিম্পল মেজরিটি প্রয়োজন হয়। এবার চলে আসছি আমরা অ্যাবসলিউট মেজরিটি, যেটাকে বাংলায় বলা হয় অ্যাবসলিউট মেজরিটি, সেটাকে বাংলায় বলা হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এখানে বলা হচ্ছে মেজরিটি স্যার লাইভ শেয়ারিং আবার আসছে। ঠিক আছে, আমি অন্য একটা মেল থেকে ঢুকছি। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছিস তোরা এবার স্ক্রিন? হ্যাঁ পাচ্ছি। এবার কি সমস্যা হচ্ছে আগের মতো? না না, দেখতে পাচ্ছিস? এটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ওকে। অ্যাবসলিউট মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি মানে হচ্ছে মেজরিটি অফ মোর দ্যান 50%, more than 50% of the houses total membership. Majority of more than 50% of the houses total membership. ধর আমি ধরলাম টোটাল মেম্বার অফ লোকসভা হচ্ছে ধর 543, তাহলে অ্যাবসলিউট কত হবে? অ্যাবসলিউট 50% অফ এটা, মানে 271 পয়েন্ট সামথিং প্লাস 1 মানে 272। এটাকে বলা হয় অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি সাধারণভাবে ইউজ করা হয় না, কিন্তু আমরা বললাম স্পিকারের স্পিকারের ক্ষেত্রে যখন স্পিকার নির্বাচন করা হয় স্পিকারের ইলেকশনের সময় অ্যাবসলিউট মেজরিটির প্রয়োজন হয়। তাহলে সিম্পল অ্যাবসলিউট আমরা দেখে নিলাম। এবার আরেকটা মেজরিটি খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল স্পেশাল মেজরিটি। এটাকে বলে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা।
স্পেশাল মেজরিটি মানে হচ্ছে, এটা আমাদের আর্টিকেল 249 বলা আছে। এখানে বলা হচ্ছে টোটাল হাউসের যতজন প্রেজেন্ট আছেন and willing to vote, শুধু প্রেজেন্ট থাকলে হবে না, ভোট দিতে তার ইচ্ছে থাকতে হবে। প্রেজেন্ট and willing to vote এর 2/3 অংশ হচ্ছে স্পেশাল মেজরিটি। ধর রাজ্যসভার মেম্বার হচ্ছে আমাদের 245, এর মধ্যে ধর 150 জন প্রেজেন্ট আছেন এবং উইলিং টু ভোট, তাহলে এর 2/3 100 + 1 মানে 101 হয়ে গেল এক্ষেত্রে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি কোথায় কোথায় ইউজ করা হয়? স্পেশাল মেজরিটি যদি রাজ্যসভা স্টেট লিস্টে যে বিষয়গুলো আছে সেখানে যদি নতুন করে ল বানাতে চায় তাহলে স্পেশাল মেজরিটির প্রয়োজন। আর আর্টিকেল 368 অনুযায়ী যদি সংবিধান সংশোধনের ব্যাপার থাকে তখন এই স্পেশাল মেজরিটির প্রয়োজন। এছাড়া যদি কেন্দ্র রাজ্য সম্পর্ক বা ফেডারালিজম নিয়ে যদি কোনো বিল পাস হয় তখন এটার প্রয়োজন। চিফ ইলেকশন কমিশনার বা সিএজি রিমুভাল, তখন স্পেশাল মেজরিটির প্রয়োজন। যদি আর্টিকেল আমরা যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে চাই তাহলে বোথ হাউসে, যে কোনো সিঙ্গেল হাউসে না, বোথ হাউসেই স্পেশাল মেজরিটি প্রয়োজন। এবার যদি কোনো স্টেটে আমরা স্টেট লেজিসলেচার অ্যাবলিস্ট করতে চাই, যেটা আর্টিকেল 169 আছে, সেক্ষেত্রেও আমার স্পেশাল মেজরিটি প্রয়োজন। and the last one, তাহলে সিম্পল পড়লাম, অ্যাবসলিউট পড়লাম, স্পেশাল পড়লাম, এবার হচ্ছে এফেক্টিভ মেজরিটি। স্যার স্পেশাল মেজরিটি থেকে একটা কোশ্চেন আছে। বলে ফেলো। তো আপনি উপরে বলো। যে বললেন ওই একটু স্যার নিচে করেন স্লাইড, স্যার ওই সিট সংখ্যাটা। হ্যাঁ, তো স্যার আপনি বলেন 2/3 মানে 245টার মধ্যে 150 জন যদি উপস্থিত থাকে তো 2/3 হচ্ছে 100-100 বেশি থাকতে হবে। কিন্তু স্যার স্পেশাল মেজরিটি তো আরেকটা শর্ত আছে যে ওই যে ভোটটা পড়বে তো টোটালে 50% এর বেশি হতে হবে। তো স্যার তো ওটা কি করে পসিবল? টোটাল 50% এর বেশি হতে হবে? হ্যাঁ, টোটাল মেম্বারের। আমি দেখে নিচ্ছি এটা আপাতত ফর দ্য টাইম বেইং। শুধু মনে রাখ যতজন প্রেজেন্ট আছেন এবং উইলিং টু ভোট তার 2/3 তার থেকে 1 বেশি, 150 হলে 101। এবার 101টা 50% হচ্ছে না 245-এ, তাই তো? এই তোর কোশ্চেন তো? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এই ম্যাটার। এফেক্টিভ মেজরিটি
প্রশ্নটি হচ্ছে এফেক্টিভ স্ট্রেংথ কোন হাউসের যা এফেক্টিভ স্ট্রেংথ তার 50% এর থেকে বেশি। গুলিয়ে যাচ্ছে, সিম্পলের সঙ্গে গুলিয়ে যাচ্ছে, বলে দিচ্ছি। পরের স্লাইডে যাই। 50% of greater of the total effective strength, ব্যাপারটা কি বোঝার চেষ্টা করি। এটা বেসিক্যালি রাজ্যসভার ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল লোকসভার থেকে। ধর আমার বাড়িতে 5খানা সিলিং ফ্যান আছে, তার মধ্যে 3টে কাজ করে আর 2টো চলে না। তাহলে ইফেক্টিভ ফ্যান আমার কাছে কটা আছে? 3টা, যেটা ওয়ার্কিং ক্যাপাসিটিতে আছে, কাজ করে 3টা। ঠিক একইভাবে ধর রাজ্যসভার ক্ষেত্রে 242টা ধর সিট আছে ধরে নিলাম, তার মধ্যে 42টা ভ্যাকেন্সি, অর্থাৎ 42টাতে ভোট হবে। 42টা যারা ছিল তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে 42টা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন তাহলে এফেক্টিভ ভ্যাকেন্সি কত থাকলো, এফেক্টিভ স্ট্রেংথ কত থাকলো? 242 মাইনাস 42 মানে 210। তাহলে এই 200 এই 200-র 50% মানে 100 প্লাস 1 101, এটা হয়ে গেল ইফেক্টিভ মেজরিটি। ইফেক্টিভ মেজরিটি এটা কোথায় আছে? এফেক্টিভ মেজরিটি লিখে রাখো, রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট ইন রিপাবলিক অফ সার্বিয়া, এখানে আছে, আমাদের নেই কিন্তু এফেক্টিভ। আর আছে রিমুভাল অফ, যেটা প্রথমে পড়েছিলাম, রিমুভাল অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লেজিসলেচার। এটা গোটাতেই আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম যে স্পিকারকে আমি যদি ইলেক্ট করি অ্যাবসলিউট, যদি রিমুভ করি ইফেক্টিভ। তাহলে আমরা সেই সুতোটা বাঁধার চেষ্টা করলাম আজকে, যে স্পিকারকে আমরা কি করে ইলেক্ট করতে পারি আর কি করে রিমুভ করতে পারি। সেখানে গিয়ে আমরা 4 ধরনের মেজরিটি সম্বন্ধে আমরা আলোচনা করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি এই এফেক্টিভ মেজরিটির ক্ষেত্রে বলছেন অ্যাট প্রেজেন্ট যতজন থাকবে তার 50%, তার থেকে একজন বেশি। নো এফেক্টিভ স্ট্রেংথ 242টা সিট আছে আমার, এটা রাজ্যসভার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লোকসভার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। লোকসভার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যদি রানিং কোন এমপি ধর মারা যান, সেক্ষেত্রে তার সিটটা ভ্যাকেন্ট হয়ে গেল। তখন রানিং কোন মেম্বার যদি মারা যান, তাহলে সেখানে তার 543 আছে, একজন মারা গেলেন, তখন এফেক্টিভ সিট হয়ে গেল 542। তখন 542-র উপর হিসেবটা হবে, তখন সেটাকে এফেক্টিভ মেজরিটি বলা হয়। মানে অ্যাট প্রেজেন্ট টোটাল কতজন রয়েছে সেটার উপরে হিসাব হচ্ছে। অ্যাট প্রেজেন্ট কতজন না, এখানে হচ্ছে কটা সিট আছে এখন এই মুহূর্তে, এফেক্টিভ সিট কটা আছে, কজন আছে তা না। এখানে
200 জনের মধ্যে 50 জন আছে তা নয়, কটা সিট আছে, সিট কটা আছে, এফেক্টিভ সিট কটা আছে, 5টা ছিল 2টা কাজ করছে না এখন, বাদ এই দুটো বাদ, তাহলে তিনটের 50% প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, এর পরের দিন আমরা যেটা আলোচনা করব পরের উইকে, দ্যাট ইজ রোল, পাওয়ার and function. very very important, এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে। রোল, পাওয়ার্স and functions of president. রোল, পাওয়ার and functions of president. আগামীকাল